জল্পনাটা দীর্ঘদিন ধরেই ছিল যে সঠিক রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হলে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে যতই শক্তপোক্ত দেখাক না কেন, এই দলটা মোটামুটি তিনটে ভাগে ভেঙে যাবে। একটা দল থাকবে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবে, তৃণমূল কংগ্রেসেই থাকবে, কেননা তাদের নিজস্ব রাজনৈতিক স্থিতি বলে কোনো ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং ছবি ব্যবহার করে তারা যেতেন, সুতরাং অন্য কোথাও গেলে তারা পাত্তাও পাবেন না। আর তাই যতদিন ঠিকরে ঠিকরে এই তৃণমূল কংগ্রেসটা চলবে, তাদের রাজনীতিও চলবে। তারপর হয় তারা জেলে যাবেন, আর না হলে ঘরে বসে যাবেন, এর বাইরে তাদের বিশেষ কিছু করার নেই। দু নম্বর একটা পার্ট থাকবে যারা যারা এই দলটার মধ্যে থাকতে পারবে না, হয় তারা নিজেরা একটা আলাদা দল তৈরি করবে এবং বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে এসে কিছু একটা রাজনৈতিক সমীকরণ তৈরি করবে, কিংবা এরকমও হতে পারে তারা সরাসরি বিজেপিতে যোগদান করবে। আর তৃতীয় একটা পক্ষ থাকবে যারা যারা না থাকতে পারবে তৃণমূল কংগ্রেসে, না যোগ দিতে পারবে বিজেপিতে, তাদের কাছে এক এবং একমাত্র অপশন থাকবে কংগ্রেসে যোগদান করা। এবং এর যে টাইমটা স্পেকুলেট করা হচ্ছিল, সেটা বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের 2026-এর যে বিধানসভা নির্বাচন আছে, সেটা যত এগিয়ে আসবে তত এই ঘটনাটা ঘটার সম্ভাবনাটা দেখা যাচ্ছিল। কিন্তু দিল্লির নির্বাচনের ফলাফল বেরোনোর পর এত তাড়াতাড়ি যে সেটা বাংলায় ফলে যাবে, সেটা কেউই ধরতে পারেনি। আর ঠিক সেই ঘটনাটাই আজকে ঘটলো। কয়েকদিন ধরেই এটা জল্পনাটা শোনা যাচ্ছিল যে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় তিনি ঘর ওয়াপাসি করবেন, কংগ্রেসে যোগদান করতে পারেন, এবং কালকেই মোটামুটি কনফার্ম নিউজ ছিল। আজকে শেষ অবধি দেখা গেল যে অভিজিৎ মুখার্জি কংগ্রেসে যোগদান করেছেন। এবার দেখুন, অভিজিৎ মুখার্জির যা রাজনৈতিক ক্যারিজমা রয়েছে বা তার যা রাজনৈতিক অ্যাকসেপ্টেন্স রয়েছে, এই দলবদল কিন্তু এমন কিছু বড় ব্যাপার নয়। কিন্তু এই দলবদল নিয়ে জাতীয় স্তরে অবধি হইচই হচ্ছে, তার একাধিক কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে যে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যাতে কোনো রকম ডিস্টারবেন্স না হয়, এটা গান্ধী পরিবার এতদিন ধরে চেয়ে এসেছিল। এবং সেই কারণেই বাংলাতে যখন আসন সমঝোতা হলো না লোকসভা নির্বাচনে ইন্ডিজোট থাকা সত্ত্বেও, সেই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ডিস্টারবেন্স না হয়, সেই জন্য বাংলায় একটা বারের জন্য গান্ধী পরিবারের কেউ প্রচারে আসেনি। এমনকি অধীর চৌধুরী, তাদের একমাত্র জেতা সাংসদ, তার প্রচারে অব্দি আসেনি, ফলে অধীর চৌধুরীর সিটটা তাদেরকে হারাতে হয়েছে। এমনকি এই অধীর চৌধুরী মমতা বিরোধী বলে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই জন্য তাকে সরিয়ে দিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করা হয়েছে, যাকে রাজনৈতিক সার্কিটে সকলেই মমতাপন্থী বলে জানান এবং জোটপন্থী বলেই মোটামুটি মেনে নেন। তা এই সিচুয়েশনের পরেও অভিজিৎ মুখার্জির এই যে দল বদলটা হয়েছে, সেই নির্দেশটা এসেছিল কংগ্রেসের হাইকমান্ডের কাছ থেকে। প্রদেশ কংগ্রেসের অনেকেই চাইছিলেন না অভিজিৎ মুখার্জি ফেরত আসুন, কেননা অভিজিৎ মুখার্জির যদি রাজনৈতিক গ্রাফটা দেখা যায়, তাতে একটা লেভেলই সেটে দেওয়া যায়, সেটা হচ্ছে ধান্দাবাজি পলিটিক্স। তিনি বাবার নাম ভাঙিয়ে রাজনীতিতে এলেন, প্রণব মুখার্জি পুত্র, এটাই তার সব থেকে বড় পরিচয় হয়ে দাঁড়ালো। সেখান থেকে তিনি বিধায়ক হলেন, সাংসদ হলেন, সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু তারপর কোনো রকম কাজ করতে না পেরে তিনি হেরে গেলেন, এবং তারপর তিনি চুপচাপ বসেছিলেন। তিনি যে হেরে যাওয়ার পরও এলাকাতে পড়ে থেকে দারুণ কাজ করছেন এমন কোনো ব্যাপার নেই। এরপর 2021-এর 5ই জুলাই, খুব সম্ভবত, আমি যদি ডেটটা মনে রাখি, তিনি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তার ইকুয়েশন খুব ইজি ছিল। তিনি দুটো ধান্দায় এসেছিলেন। নাম্বার ওয়ান, যে যিনি তাকে হারিয়ে দিয়েছিলেন লোকসভা নির্বাচনে, সেই খলিলুর রহমান, তাকে অ্যাকচুয়ালি এই জায়গাটায় নিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী, যখন তিনি তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদের পর্যবেক্ষক ছিলেন। ফলে এই খলিলুর রহমান শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ, ফলে আগামী দিনে হয়তো এই খলিলুর রহমানের টিকিটটি কাটা যাবে, এবং সেই জায়গায় এই জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ হিসেবে তিনি টিকিট পাবেন। সেটা হয়নি। অন্যদিকে তার আরেকটা বোধহয় মনস্কামনা ছিল যে বাবুল সুপ্রিয়র মতো ধান্দাবাজ লোক, যারা বিজেপিতে থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি না বলেছেন, তাকে উপনির্বাচনে জিতিয়ে নিয়ে এসে মন্ত্রী করা হলো। কংগ্রেস মোটামুটি শূন্য হয়ে গেছে, সুতরাং সেই জায়গা থেকে কংগ্রেসের তো তার কিছু করার নেই। আর অভিজিৎ মুখার্জি, প্রণব মুখার্জির পুত্র, এই জায়গাটা ভাঙাতে অবশ্যই তৃণমূল কংগ্রেস চাইবে, যেভাবে গণিকান্ত চৌধুরীর পরিবারকে ভাঙিয়ে মৌসব বেঞ্জির নূর থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আসা হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে মন্ত্রী না হোক, অ্যাটলিস্ট তাকে বিধায়ক টিধায়ক করা হবে। কিন্তু আলটিমেটলি কিছুই করা হয়নি। আর তাই তৃণমূলে থেকে যে তার কিছু জুটবে না, এটা যখন বুঝে গেলেন, তিনি কংগ্রেসে ব্যাক করে গেলেন, যে ওখানে গেলে টিকিট পেলেও পেতে পারি, এবং সেখানে যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে, জিতলেও জিতে যেতে পারি। এই জায়গা থেকে তিনি করলেন। ওই বলছেন না, তিনি দলবদলের পর যে তৃণমূল কংগ্রেসের থেকে তিনি কাজ করার কোনো স্কোপ পাচ্ছেন না, কাজ করার স্কোপের এই গল্পটা কি সত্যি টেকে?
যদি তার কাজ করার স্কোপ থাকতো বা কোনো রকম ইচ্ছা থাকতো, তাহলে জঙ্গিপুরে তিনি সাংসদ থাকা অবস্থায় তাকে টিকিট দেওয়া হলেও তিনি হেরে গিয়েছিলেন কেন? তিনি যদি কাজ করতেন তো জঙ্গিপুরের মানুষ তো আবার তাকে জেতাতেন। তো যাই হোক, এটা নিয়ে কিন্তু এমন কিছু ব্যাপার নয়, কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে যে যেখানে তৃণমূল কংগ্রেসকে রাহুল গান্ধীরা ডিস্টার্ব করতে চান না, সেখানে তৃণমূল কংগ্রেসে চলে যাওয়া তাদের নেতাকে ফিরিয়ে নিতে হাই কমান্ড থেকে নির্দেশটা এলো। এবং নির্দেশটা কখন এলো? দিল্লির নির্বাচনের ফলাফলটা বেরোনোর পরে। আর এটার জন্যই কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য আগামী দিনে যে বড় বিপদ অপেক্ষা করছে সেটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। কেন? কেননা যে ঘটনাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই রাজ্যে কংগ্রেসকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিয়েছেন। যখন তিনি বিপদে পড়বেন তখন তিনি কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবেন, আর যখন দেখবেন যে কংগ্রেসে গেলে ভোট কাটাকাটির এইসবের গল্প রয়েছে, তিনি কংগ্রেসকে লাথি মারতে দুটোবারের জন্যও ভাববেন না। এবং এবং এই যে দিল্লিতে ফলাফল হলো, তারপরে একটা কোথাও গিয়ে মনে করা হচ্ছিল যে কংগ্রেসের সঙ্গে জোট করার একটা আন্তরিক প্রয়াস দেখাবেন, কিন্তু চাপের রাজনীতিটা শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে হয়তো তিনি জোট করবেন, কিন্তু ন্যূনতম ওই যেরকম লোকসভা নির্বাচনে বলেছিলেন যে ওই একটা আসন তোমাদের দিয়ে দিচ্ছি ভাই, কি দুটো আসন দিয়ে দিচ্ছি, ওর মধ্যে খুশ থাকো, ওর বাইরে বেশি কিছু তোমরা পাবে না, এই ধরনের তার শর্ত মেনে জোটটা করতে হবে। এবং সেই জন্যই তিনি এখন থেকে আগাম ঘোষণা করে দিলেন যে কারুর সঙ্গে তিনি জোট করছেন না 2026-এর নির্বাচনে। এখন 2026-এর নির্বাচনে যদি কংগ্রেসের সঙ্গে জোট না করে, এই রাজ্যে কংগ্রেসের খাতা খোলা কার্যত অসম্ভব। আর এই সত্যিটা যদি জেনে যায় যে এমনি লড়েও যদি আমাকে শূন্যই হতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি এক্সট্রা অ্যাডভান্টেজ দেবো কেন? এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে আমি পাবোটা কি? উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি অ্যাডভান্টেজ দেওয়া হয়, তৃণমূল কংগ্রেসকে যদি অ্যাডভান্টেজ দেওয়া হয়, তাহলে আখের ক্ষতিটা তো কংগ্রেসের হচ্ছে। কিভাবে? এমনিতে তো কংগ্রেসকে ভেঙে চুরে আজকে সাইনবোর্ড কেন, তার থেকেও খারাপ অবস্থায় এই বাংলায় নিয়ে চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সব থেকে বড় যে জিনিসটা হচ্ছে যে দিল্লির এই যে নির্বাচনটা হলো, সেখানে আম আদমি পার্টির সঙ্গে কিন্তু জোট করতে চেয়েছিল কংগ্রেস। এবং অনেকেই যে গল্পটা দিচ্ছেন যে জোটটা যদি হতো তাহলে কংগ্রেসের 5% আর এদের 45%, 50% ভোট হতো, যেটা বিজেপির থেকে বেশি। দিল্লিতে হয়তো কংগ্রেস আম আদমি পার্টির জোট ক্ষমতায় চলে আসতো, বিজেপি ক্ষমতায় আসতে পারতো না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনৈতিক সমীকরণ এত ইজি নয়, 2 আর 2 এ 4 এখানে হয় না। এখানে যদি সত্যি একে অপরের সঙ্গে জোট হয় এবং ভোটটা ট্রান্সফার হয়, তবেই কিন্তু সেই ইকুয়েশনটা সম্ভব। বাংলাতেও তো আমরা দেখেছিলাম বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট, সেখানে কি ভোটটা প্রপারলি ট্রান্সফার হয়েছিল? তার ফলাফলটা কি হয়েছিল? সবসময় যে জোট করলে এটা হয় সেরকম হয় না। হয়তো দেখা যেত যে কংগ্রেস আর আম আদমি পার্টি জোট করলে আরো বেশি সংখ্যক ভোট বিজেপির দিকে চলে আসতো। সুতরাং এই ইকুয়েশনটা বলাটা খুব শক্ত। কিন্তু যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য কিন্তু কংগ্রেসকেই ব্লেম করতে শুরু করে দিলেন এবং বললেন যে কংগ্রেসের জন্যই এটা হেরেছে, কোথাও গিয়ে কংগ্রেসকে একটা ভিলেন করার চেষ্টা করা হচ্ছে। এর আগে আপনাদের মনে রাখতে হবে, এই আম আদমি পার্টি, এই অরবিন্দ কেজরিওয়াল, তারা যে বলেছিল ইন্ডি জোট থেকে কংগ্রেসকে সরিয়ে দিতে হবে। এমনকি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের মুখ হয়ে যাক, এটা নিয়েও কিন্তু আওয়াজ তোলানোর চেষ্টা করা হচ্ছিল। অর্থাৎ এখন আবারও লড়াইটা সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, রাহুল গান্ধীকে কোণঠাসা করো, গান্ধী পরিবারকে কোণঠাসা করো, কংগ্রেসকে কোণঠাসা করো, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, এই জায়গাটা তুলে নিয়ে এসো। কংগ্রেসের অস্তিত্ব আর কোথাও নেই, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ইন্ডি জোট আছে, এই জায়গাটা তুলে নিয়ে এসো। তাহলে তাহলে বিজেপির সঙ্গে বোধহয় বার্গেন করতে ইজি হবে। কেননা যখনই প্রধান মুখ হয়ে যাবেন, বিজেপির সেন্টার অফ অ্যাট্রাকশনটা রাহুল গান্ধী থেকে এখানে সরে যাবে। এবং রাজনীতিতে যে কোনো ধরনের প্রচার, সেটা সঠিক প্রচারই হোক আর অপপ্রচারই হোক, সবসময় প্রচার হিসেবে কাউন্ট হয়। সুতরাং সেই জায়গাটাকে নিতে চাইছেন, আর সেই জায়গায় ক্রেডিবিলিটি হারাবে কংগ্রেস, ক্রেডিবিলিটি হারবে রাহুল গান্ধী। এবার সব থেকে যেটা মজার ইকুয়েশন হচ্ছে, যেটা বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফাঁদেই নিজে জড়িয়ে পড়ছেন। দেখুন, যেটা বারবার করেই একটা কথা বলা হয় এবং সেটা কংগ্রেসও কিন্তু হারে হারে টের পেয়ে গেছে, হরিয়ানাতে কংগ্রেসের কার্যত জেতা ম্যাচ ছিল, সেখানে বিজেপিকে তারা হারিয়ে দিতে আর অ্যান্টি ইনকামেন্সি প্রবল ছিল। কিন্তু দেখা গেছে সেখানে গিয়ে আম আদমি পার্টি কিছু আসন চেয়ে বসেছে, এবং সেটা তাদের যতখানি ঔকাত, যতখানি পাওয়ার কথা, তার থেকে অনেকটা বেশি। কংগ্রেসকে কার্যত কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। কংগ্রেস যখন রাজি হলো না, সমস্ত আসনে তারা প্রার্থী দিয়ে দিল, এবং একটা আসনে বোধহয় তারা জামানত বাজেয়াপ্ত হওয়া থেকে বাঁচতে পেরেছিল, বাকি সমস্ত আসনে তাদের জামানত বাজেয়াপ্ত হলো। কিন্তু এই ভোট কাটাকাটির খেলায় বিজেপি কিন্তু জিতে গেল। এবং
এই জায়গাতেই প্রত্যেকটা জায়গায় একই খেলা হচ্ছে, এবং সেই জন্য যেভাবে রাহুল গান্ধী দিল্লিতে স্ট্যান্স নিয়েছিলেন, এবার বাংলাতেও সেই একই স্ট্যান্স নিতে চাইছেন। কেননা এই রাজ্যে আমরা অনেকেই বিশ্বাস করি যে একটা সেটিং আছে। সেটিংটা কিসের? না, যখনই ছোটখাটো রাজ্যগুলোতে নির্বাচন হবে যেখানে কংগ্রেস এবং বিজেপির ডিরেক্ট ফাইট হচ্ছে এবং বিজেপির হারার সম্ভাবনা আছে, সেখানে এই তৃণমূল কংগ্রেস, এই আম আদমি পার্টি তারা চলে যাবে এবং সেখানে ভোট কাটুয়া পার্টি হিসেবে তারা কাজ করবে। তারা কংগ্রেসের ভোটটা কেটে দেবে এবং খুব অল্প ব্যবধানে হলেও সেই আসনগুলো বিজেপির দিকে ঢলে পড়বে এবং সেই জায়গায় বিজেপি সরকার গঠন করবে। আর এই জিনিসটা যখনই হবে, তখনই এদের বিরুদ্ধে দুর্নীতির যতই অভিযোগ আসুক, কেন্দ্র এদের বিরুদ্ধে কড়া স্টেপ নেবে না। এর ফলে যেটা হচ্ছে যে এই সমস্ত রাজ্য থেকে কংগ্রেস হারতে হারতে তাদের কর্মী সমর্থকরা মনোবল হারাচ্ছে। ফলে সেখানকার যে স্থানীয় আঞ্চলিক দলগুলো আছে সেই দিকে যাওয়ার টেন্ডেন্সি বাড়ছে। কংগ্রেসের ভোট ব্যাংকটাই সেই আঞ্চলিক দলে শিফট হয়ে যাচ্ছে এবং এবং রাজ্য থেকে ধীরে 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 কংগ্রেস মুছে যাচ্ছে, যেটা বিজেপি নাকি চায় যে কংগ্রেস মুক্ত ভারত করব। আর যদি রাজ্যগুলো থেকেই কংগ্রেসের ইউনিট এইভাবে দুর্বল হতে হতে সাইনবোর্ডে খুব খারাপ অবস্থায় চলে যায়, তাহলে লোকসভা নির্বাচনে যেটা অ্যাকচুয়ালি গান্ধী পরিবার দেখে যে ক্ষমতায় আসবে এবং দেশের প্রধানমন্ত্রী হবে, সেই জায়গাটাই যখন লড়াই করার মতো জায়গা হবে, তখন রাজ্য ইউনিটের শক্তিটা কোথায় থাকবে? আর রাজ্য ইউনিটে যদি শক্তি না থাকে, সেখানে যদি কোনো শক্তিশালী আঞ্চলিক দল থাকে, তাদের কন্ডিশন অনুযায়ী তাদের ভিক্ষা পেয়ে কংগ্রেসকে এগোতে হবে। এবং তাতে যেটা হবে, এই ভোটটাকে নিয়ে সেই আঞ্চলিক দলগুলো শক্তিশালী আসন নিয়ে আসবে এবং কংগ্রেসের আসন সেই জায়গা থেকে হয় শূন্য হবে, না হলে কমে যাবে। আর এই জিনিস যদি হয়, তাহলে আগামী দিনে কোনোদিনই কেন্দ্রে কংগ্রেসের ফেরত আসা সম্ভব নয়। এই যে দিল্লিতে আম আদমি পার্টি হেরেছে, বিজেপি 27 বছর বাদে ক্ষমতায় এসেছে, বিজেপির থেকেও বেশি উল্লাস শূন্য পাওয়া কংগ্রেসের। কেন? কেননা দিল্লিতে এর মধ্যেই যে সম্ভাবনাটা তৈরি হয়ে গেছে, সেটা আম আদমি পার্টির যে ওই 22 জন সাংসদ বিধায়ক রয়েছেন, তাদের একটা বড় অংশই কংগ্রেসে ফিরে যেতে চাইছে। কেননা তাদের ইকুয়েশন খুব ইজি, যে বিজেপি এবার এমন চাপ তৈরি করবে, তারা আম আদমি পার্টির মধ্যে আর থাকতে পারবে না, হয় বিজেপিতে যোগদান করতে হবে। আর বিজেপির বিরোধিতা করতে হলে যখন আম আদমি পার্টি থাকবেই না, তখন কোন দলটা করবো? একমাত্র কংগ্রেস, এই দলটা বেঁচে থাকতে পারে, সেখানে ফেরত যেতে পাবে। তার ফলে আগামী 5 বছর বাদে, এখনো 5 বছরের ইকুয়েশন বাকি আছে, কিন্তু 5 বছর বাদে দিল্লিতে যে বিধানসভা নির্বাচনটা হবে, সেখানে সেখানে হয়তো আবারও বিজেপি ক্ষমতায় ফেরত আসবে, কিন্তু সেখানে প্রধান বিরোধী দলের জায়গায় কংগ্রেস পৌঁছে যাবে। এবং রাজনীতির, গণতন্ত্রের একটা প্রাথমিক শর্তই হচ্ছে যে ক্ষমতায় আসতে গেলে আগে তোমাকে প্রধান বিরোধী হতে হবে। তাহলে প্রধান বিরোধী জায়গায় পৌঁছে গেলে আরো 5টা বছর লাগবে, আরো 2টো টার্ম লাগবে, ঠিক আছে, কিন্তু কংগ্রেস কিন্তু ক্ষমতায় ফিরতে পারে। কিন্তু আম আদমি পার্টির হাতে রেখে দিলে কোনোদিনই তারা ক্ষমতায় ফিরতে পারবে না। এই ধ্রুব সত্যটা দিল্লিতে তারা বুঝেছিল এবং দিল্লিতে সেই লড়াইটা দেওয়ার ফলে কিন্তু সেখানে আম আদমি পার্টি হেরে গেছে এবং মুছে যাওয়ার মতো জায়গায় চলে এসছে। বাংলাতেও সেই কন্ডিশনটাই কিন্তু তৈরি করতে চাইছেন রাহুল গান্ধীরা, এবং সেটা এই অভিজিৎ মুখার্জি এপিসোড দিয়ে শুরু হলো, এমনটাই কিন্তু স্পেকুলেশন। ফলে আগামী দিনে সত্যিই যদি দিল্লি মডেল রাহুল গান্ধীরা বাংলায় ইমপ্লিমেন্ট করে, ওতে কিন্তু আখেরে কপালে দুঃখ হবেই এই তৃণমূল কংগ্রেসের। কেননা যে যে সংখ্যালঘু ভোট ব্যাংকের ইকুয়েশনের উপর ডিপেন্ড করে তারা রাজনীতি করেন, সেটা কিন্তু কোর ভোট ব্যাংক কংগ্রেসেরও। এবং মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে আগামী দিনে যথেষ্ট ভালো করার পোটেনশিয়াল কংগ্রেসের রয়েছে। তারা বিধানসভায় অন্তত শূন্য হবে না যদি মন দিয়ে লড়ে, কিন্তু তৃণমূল কংগ্রেস যদি এই রাজ্যে থাকে এবং ক্ষমতায় থাকে, তাহলে তাদের শূন্যের খাতা কিন্তু কোনোদিনই কাটবে না। আর শূন্যের গেরও যদি কাটাতে না পারে, রাজ্য ইউনিটকে যদি অ্যাক্টিভ করতে না পারে, তাহলে কেন্দ্রের লড়াইয়ে রাহুল গান্ধীদের ওই বিরোধী আসনেই বসতে হবে। এবছর তাও তো 99 জন সাংসদ আছে, বিরোধী দল নেতার আসনটা তার জুটেছে, সামনের বছর সেটাও থাকবে কিনা সেটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন আছে। ফলে রাহুলদের এই ট্যাকটিক্স যদি সত্যিই বাংলার জন্য ইমপ্লিমেন্ট হয়, তাহলে তাহলে কিন্তু যথেষ্ট দুঃখ রয়েছে, এবং সেটা যে হতে পারে, অভিজিৎ মুখার্জির ঘর ওয়াপসি দিয়েই কিন্তু সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। যে অভিজিৎ মুখার্জি 4 বছর আগে কিছু পাওয়ার আশায় ওই সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চ্যাটার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন, ব্যর্থ মনোরথ হয়ে আজকে কংগ্রেসে ব্যাক করে এলেন। তিনি কংগ্রেসে ব্যাক করে এলেন মানেই কংগ্রেস উজ্জীবিত হয়ে গেল, তা কিন্তু নয়। কিন্তু যে ট্রেন্ডটা তিনি সেট করে দিয়ে গেলেন, সেই দেখানো পথে আগামী দিনে যারা তৃণমূল কংগ্রেসে থাকতে পারছেন না এবং বিজেপিতে যোগ দিতে পারছেন না, তারা তারা অনেকেই কিন্তু অভিজিৎ মুখার্জির পথটাই অনুসরণ করবে। আর যদি এই ধরনের খবর সামনে আসতে থাকে, নিশ্চিতভাবে সেটা ভোট এবং ভোট ব্যাংকে
ডেফিনেটলি কিন্তু প্রভাবিত করবে। আর সেটা যদি হয় সংখ্যালঘু ভোট ব্যাংকেই বিশেষ করে হবে, তাহলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াইটা 2026-এ কিন্তু যথেষ্ট কঠিন হয়ে যাবে। কি বলবেন পুরো ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।